আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা মিশনের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। মূলত সংবাদপত্র, সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ওয়াচ, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। মামুন ভাই, আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, বিএনপির মনোনয়ন ভারসাম্য রক্ষার চেষ্টা, বিতর্কও আছে, সরকারকে আস্থা ও সক্ষমতার ঘাটতি অতিক্রম করতে হবে। দৈনিক আমার দেশ, জিয়া হত্যায় এরশাদকেই সন্দেহ, চট্টগ্রামের তৎকালীন ডিসির। 7 নভেম্বর বনাম হালের জাতীয়তাবাদী রাজনীতি। দৈনিক ইত্তেফাক, জোটের প্রার্থী হলেও নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক, উত্তেজনার মধ্যেই আরপিও সংশোধনের গেজেট জারি। দৈনিক ইনকিলাব, কেটে যাচ্ছে অনিশ্চয়তার কালো মেঘ, নির্বাচনে নেপথ্যে সুবাতাস, যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক নয়া দিগন্ত, নিজ দলের প্রতীকেই ভোট, সংশোধিত আরপিওর গেজেট। ফেব্রুয়ারি নির্বাচন, মুক্ত অবাধ ভোটের জন্য কি করা জরুরি। দৈনিক যুগান্তর, জোটে গেলেও ভোট দলীয় প্রতীকে, পাল্টাপাল্টির মধ্যে আরপিও অধ্যাদেশ জারি। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা, হেভিওয়েট নেতারা বাদ পড়ায় অসন্তোষ। দৈনিক সমকাল, রাজনৈতিক বিরোধ না মিটিয়ে আরপিও সংশোধনের গেজেট, মনোনয়নে বিক্ষোভ, চ্যালেঞ্জে বিএনপি। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনী উত্তাপে দেশ। দৈনিক কালের কণ্ঠ, নির্বাচনী ট্রেনে বিএনপি, নির্বাচন বিঘ্নিত করতে সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বলের অপচেষ্টা চলমান। মানব জমিন, 16 বছর পর ভোটের মাঠে খালেদা জিয়া, ঐক্যের বার্তা। দৈনিক কালবেলা, জোটের জট খোলার চ্যালেঞ্জে বিএনপি, 300 আসনে প্রার্থী দিয়ে অন্যদের সঙ্গে দর কষাকষি চালিয়ে যাবে এনসিপি। দেশ রূপান্তর, গণভোটের আলোচনায় ভাটা, মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত করল বিএনপি। বণিক বার্তা, সরকারি সফরের বেশিরভাগ দেশ থেকে বিনিয়োগ কমেছে, চীনা কৌশলে দুর্বল হয়ে পড়েছে মিয়ানমারের বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধ। দ্য ডেইলি স্টার, 63 undecided tickets, BNP juggles seat sharing, internal feuds. New Age, separate party symbol for alliance candidates, debate spark among political parties. জি মামুন ভাই, আমরা এতক্ষণ শুনছিলাম প্রধান শিরোনামগুলো। দেশ এখন নির্বাচনী আমেজে, বিএনপির প্রার্থিতা ঘোষণা করার পর এবং সবশেষ এনসিপিও কিন্তু ইঙ্গিত দিয়েছে তারাও চলতি মাসের মধ্যেই 300 আসনে প্রার্থী ঘোষণা করবে। এর মধ্যে তারা 150 আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে, এটা এনসিপির নাহিদ ইসলাম গতকাল বলেছেন। এনসিপি নেতারা বিভিন্ন অভিযোগ বলছেন, বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য তুলছেন কেউ কেউ। তবে এই যে বিএনপির মনোনয়ন নিয়ে কয়েক জায়গায় আবার বিশৃঙ্খলা হয়েছে আমরা দেখতে পেরেছি, কিভাবে দেখছেন বিষয়টাকে? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই যে বিশৃঙ্খলার কথা আপনি বললেন, এটি কোনোভাবেই কাম্য নয় এবং এগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি থেকে দূরীভূত হওয়া দরকার। এবং একই সাথে যদি এবার আপনি দেখেন যে অন্যান্য বারের তুলনায় আসলে মনোনয়ন এইসব বড় দলের বিএনপি বা আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরে যে ধরনের বিশৃঙ্খলা হয় তার থেকে কম হয়েছে। আমার মনে হয় যে এখানে একটা বিএনপির নেতৃত্বের দূরদর্শিতা কাজ করেছে। বিশেষ করে আপনি জানেন যে এবার মনোনয়ন ঘোষণার আগে দলের অ্যাক্টিং চেয়ারম্যান উনি বিভিন্ন আসনে যারা সম্ভাব্য প্রার্থী তাদের নিয়ে বসেছেন, ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। একইভাবে জানানো হয়েছে যেহেতু আসন সংখ্যা 300 বা লিমিটেড এবং অন্যান্য শরিকদের সাথেও সেটা শেয়ার করতে হবে, এজন্য অন্যদেরকে যারা আসন বঞ্চিত হবেন বা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকে দল মূল্যায়ন করবে। এবং এটা কিন্তু যদি ধারাবাহিকভাবে আপনি দেখেন বিএনপি বা আওয়ামী লীগে এই কাজটি কখনো হয়নি। এবং একই সাথে এই মিটিংগুলোর সম্ভবত চট্টগ্রামের সঙ্গে যে মিটিংটা ছিল ওই বিভাগের এবং কুমিল্লা সহ, এবং সেখানে তিনি খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা, জিয়া পরিবারের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেছেন এবং বলেছেন যে দলকে ভালোবাসতে হবে, দলের প্রতি আনুগত্য রাখতে হবে। সবকিছু মিলিয়ে আমি স্ট্র্যাটেজিক্যালি বিএনপির এই মুভটাকে ভালোভাবে দেখেছিলাম, মূলত দুটি কারণে। একটি হচ্ছে যে দলের মধ্যে যেন বিভেদ না হয় সেটি, আরেকটি হচ্ছে যে ঘটনাটি এখন বিক্ষিপ্তভাবে ঘটছে, যে ধরনের ঘটনা যেন না ঘটে।
আরো একটি জিনিস যোগ করবো আমি, সেটি হচ্ছে যে আমরা মিরেশ্বরেতে যে ঘটনা দেখলাম, বা সীতাকুণ্ডের জায়গাটা হয়তো একটু ভুল করছি, আসলাম চৌধুরী সীতাকুণ্ডের ওই চারজনকে কিন্তু বহিষ্কার এটা করা কিন্তু হয়েছিল। খুবই আমি অ্যাপ্রিসিয়েট করি যে, কারণ একটা দল মনোনয়ন ঘোষণা করলে সেখানে যদি জনদুর্ভোগ তৈরি করা হয়, জনগণ তো কোনো রাজনৈতিক দলের মনোনয়নের কনসিকুয়েন্স ভোগ করতে পারে না, এটা পার্টির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। বা নির্বাচনের সময় শুধু একটা আসনের একটা ঘটনা কিন্তু শুধুমাত্র ওই আসনে ইম্প্যাক্ট করবে না, সারা দেশে এর একটা প্রভাব থাকে, ফরিদপুরে যেটা হয়েছে। সো এই সবগুলোতে আমরা দেখছি যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেজন্য আমি মনে করি যে যে অবশ্যই এটা কাম্য নয়, যে পরিমাণ হয়েছে সেটা অন্যান্য বারের তুলনায় কম, এবং এটা তারেক রহমানের প্রজ্ঞার জন্য বা বিএনপির স্ট্র্যাটেজির জন্য। একই সাথে তারা আবার যারা ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে যদি 237 আসনের কনসিকুয়েন্স ধরি এবং সংখ্যাটা আমরা ধরি, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বারের থেকে এটা কম। তার মানে বিএনপি এখন অনেকটা ম্যাচিউর, স্ট্র্যাটেজির দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। আবার কোন ধরনের বিশৃঙ্খলা হলে দল কঠোরতা দেখাচ্ছে, যে কারণে দেখবেন যে এটা কিন্তু কমে যাবে এখন, যেহেতু ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে কারণে এটা আমার মনে হয় যে কমে যাবে। এখানে আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই আমি, নর্মালি আপনি দেখবেন যে তফসিল ঘোষণার পরে কিন্তু প্রার্থীতা ঘোষণা করা হয়, যদিও এবার রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন। আর্গুয়েবলি বা বিএনপি আসলে 15 বছর নির্বাচনের বাইরে একটা আয়োজিত নির্বাচন ছাড়া 18, কিন্তু তার বাইরে গিয়ে দুটো লাভ হয়েছে বিএনপির এবার। এই যে নির্বাচন নিয়ে কোনো একটি অংশ এবং কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট বা কোনো কোনো দলও একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে। যখনই নির্বাচন যখনই প্রার্থীতা ঘোষণা করলো বিএনপি, তখন কিন্তু এখন দেখেন দেশের পরিবেশটাই ভিন্ন। এখন শুধু বিএনপি অ্যাজ এ দল নির্বাচনের স্টেক হোল্ডার না, এখন কিন্তু 237 জন প্রার্থীও নির্বাচন দাবি করবে। আর একটা জিনিস এখানে যোগ করি, পরে ওই পয়েন্টটাতে যাই, সেটি হচ্ছে যে এই যে 237 আসনের নেতৃত্ব কিন্তু গুছানো হয়ে যাবে, এবং বিএনপি একটা আগের যারা দলের ফর এক্সাম্পল যারা সভাপতি সেক্রেটারি থাকেন, তারা তো সব ক্ষেত্রে আর এমপি ক্যান্ডিডেট হচ্ছেন না। আশা করি যে তারাও সাপোর্ট দিবেন, এবং বিএনপির নেতৃত্বের যে বড় ব্রডার যে নেতৃত্ব আসন ভিত্তিক, সেটি কিন্তু প্রতীত হবে। আরেকটা হচ্ছে যে ছোট ছোট যে ঘটনাগুলো আমরা দেখছি, সেটা যদি তফসিল ঘোষণার পরে করা হতো, তাহলে কিন্তু হয়তো বা এই যে এখন যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, তখন ওই যে নির্বাচনের প্রচারণার যে সময় সেটা খেয়ে ফেলতো। কিন্তু এখন এটা করাতে এই 1 মাস সময় পেল, এই 1 মাস সময়ের মধ্যে একদিকে যেমন এই বিশৃঙ্খলাগুলো কমবে, অন্যদিকে প্রার্থীদের মধ্যে যে মনোমালিন্য সেটা কিন্তু দূর করা যাবে। আগে যেটা হতো যে তফসিল ঘোষণার পরে এটা করলে 1 মাস বা তার অধিক সময় চলে যেত যে একসঙ্গে আবার করার কাজ করা। এখন যেমন সিনিয়র লিডাররা হয়তো বা সফর করতে পারে, ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর একটা সর্বশেষ যে একটা পয়েন্ট বলতে চাই এক্ষেত্রে, যে এটা কিন্তু এই যে একটা দোলাচল, এই প্রার্থীতা ঘোষণা কিন্তু নির্বাচনের আমেজ যেমনি এনেছে, সরকারের উপরেও একটা চাপ তৈরি করেছে। একই সাথে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা মনে করছে যে এই দাবি সেই দাবি সামনে নিয়ে নির্বাচন পেছানোর চিন্তা করছে, তাদের জন্য একটা মেসেজ যে তারাও কিন্তু এখন চাপে পড়ে যাবে। তাদেরকে নির্বাচনের বিএনপির এই প্রার্থী ঘোষণা পরে কিন্তু যে সংকট ছিল এবং একটা নির্বাচনী আবহ সৃষ্টি হলো, এবং যে সংখ্যা ছিল, সংকট ছিল, এটা অনেকটাই কেটে যাবে। ট্রেনে উঠলো বাংলাদেশ নির্বাচনের ট্রেনে। আর একটা এনসিপিও কিন্তু আপনার নির্বাচনী ট্রেনে, গতকাল আপনার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে তারা 300 আসনে প্রার্থী দিবে, বাছাই চলছে, এবং চলতি মাসের মধ্যেই তারা, অর্থাৎ নভেম্বরের মধ্যেই দেবে। এনসিপি নেতারা আবার কেউ কেউ যেমন আক্তার হোসেন বিএনপির বিরুদ্ধে মনোনয়নের বাণিজ্যের অভিযোগ তুলেছেন, এবং তারা বলছেন যে তারা কোনো দলের সাথে জোট করা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলছে। এই বিষয়টা কিভাবে দেখবেন? আমি প্রথমে মনোনয়ন বাণিজ্যের কথাটা একটু বলতে চাই, যে মনোনয়ন বাণিজ্য আমাদের রাজনীতির সংস্কৃতির একটা অংশ হয়ে গিয়েছিল, এবং আগে যে হয়নি বিএনপি আওয়ামী লীগে সেটা বলাও যাবে না। কিন্তু এবারে যদি আপনি দেখেন, এবারে কিন্তু কোনো নির্বাচনী বোর্ড বিএনপি হয়নি, এবং আমরা যারা একটু রাজনীতি সচেতন, খোঁজখবর রাখি, আমরা জানি 3টি সার্ভে হয়েছে। এছাড়াও বিভিন্ন উৎস থেকে তথ্যপত্র সংগ্রহ করা হয়েছে তৃণমূল পর্যায়ে। তো সেগুলোর সমন্বিত একটা ফলাফল বা ব্যাখ্যা বিশ্লেষণ করে বিএনপি প্রার্থীতা ঘোষণা করার চেষ্টা করেছে। এবং একই সাথে আমার যেটা মনে হয় যে 31 দফার যে বিএনপির পরিকল্পনা রাষ্ট্র মেরামতের, তার সাথে সবচেয়ে সুইটেবল ক্যান্ডিডেট কিভাবে হতে পারে, সেটা তরুণ এবং প্রবীণদের সমন্বয় যেমন হয়েছে, তেমনি আবার যারা ত্যাগী নেতা ছিলেন তাদেরও মূল্যায়ন করা হয়েছে, মহিলাদের উন্নয়ন করা হয়েছে। সবকিছু মিলে অন্যান্য যে কোনো বারের যে মনোনয়ন বিএনপি দিয়েছে তার থেকে ন্যূনতম ডিবেট হয়নি। অন্যান্য যে কোনো বছর এবারে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করা হয়েছে, এবং সেখানে মনোনয়ন বাণিজ্য তাহলে আপনি যখন ইন্ডিকেট করবেন, আমরা জানি এবার পুরো বিষয়টা তত্ত্বাবধান করেছেন
লন্ডন থেকে জনাব তারেক রহমান, তাহলে আপনি তার দিকে আঙ্গুলি নির্দেশ করছেন। এটা আমি তারেক রহমানকে আমরা যেভাবে দেখছি, এটা কোনোভাবেই আসলে আমি মনে করি না যে কোনো তথ্যপত্র ছাড়া এই ধরনের অভিযোগ কেউ গ্রহণ করে, এবং এটা এগুলোর থেকে আমাদের এই ধরনের বক্তব্য বা রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হওয়া দরকার। এনসিপির যে প্রশ্নটা আপনি করলেন, এটা প্রথমে আমি সাধুবাদ জানাই যে এনসিপি প্রথম থেকে যে রাজনীতিটা আমরা আশা করেছিলাম এই আন্দোলনের একজন কর্মী হিসাবে, সহযোদ্ধা হিসেবে তাদের, সেখানে এনসিপি কিন্তু এখনো তাদের পলিটিক্সটা ডিফাইন করেনি। একই সাথে পলিটিক্স ডিফাইন না করার কারণে তাদের কর্মসূচি কি সেটাও কিন্তু তারা আসলে এখনো জাতির সামনে জানে না যে কি কর্মসূচি। দেখবেন যে হঠাৎ হঠাৎ স্টেটমেন্ট দেওয়া, বেটি রিয়াক্টিভ পলিটিক্স যেটাকে আমরা বলি, যে কোনো একটা ঘটনা ঘটলে একটা বিবৃতি দেওয়া, মিছিল করা, সেই রিয়াক্টিভ পলিটিক্সের মধ্যে ছিল। এখন যেমন তারা নির্বাচনের দিকে গেল, এবং সাধুবাদ জানে যে শাপলা কলি তারা মেনে নিচ্ছে, এটা একটা পজিটিভ জিনিস বলে আমি মনে করি। এবং যদি তারা 300 আসনে প্রার্থী দিতে পারে, যদি এই কারণে বলছি একটা জাতীয় নির্বাচনে 300 আসনের প্রার্থী, শুধু প্রার্থী দেয়া না, এটা একটা দলের নতুন দল হিসেবে সেই সক্ষমতা আছে কিনা সেটা একটা প্রশ্ন। এবং আরেকটা জিনিস আমরা শুনছি, যেটা একটু আপনি বললেন যে অন্যান্য দলের সাথে হয়তো এনসিপি জোটবদ্ধ হতে পারে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, বাট আমরা কয়েকদিন থেকে শুনছি যে হয়তো বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এনসিপির হতে পারে, এবং সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে একটা ছোট দল তারা যদি এরকম জোটবদ্ধ হয় কিছু আসন হয়তো বা পাবে। আর দ্বিতীয়ত, এই ছেলেরা আন্দোলনে যুক্ত ছিল, তাদেরকে যদি রাজনীতির ফর্মাল প্ল্যাটফর্ম বা নিয়মতান্ত্রিক প্ল্যাটফর্ম, যেটা সংসদ, তাতে যদি যুক্ত করা যায়, সেটা কিন্তু বিএনপির জন্য যেমন এক ধরনের রাজনৈতিক অর্জন, আর এইসব শিক্ষার্থী এখন যারা তরুণ রাজনীতিবিদ এই এনসিপির, তাদের জন্য একটা অর্জন হবে যে তারা সংসদে রিপ্রেজেন্ট করছে একটা বিপ্লবের পরে, এবং তারা গঠনমূলক যদি ভূমিকা রাখে আগের সংসদগুলোর মতো যদি না হয়, তাহলে এই ধরনের অ্যালায়েন্সকে আমি খুব পজিটিভলি দেখতে চাই, এবং আশা করি যে তারা অ্যালায়েন্স করলে, যেহেতু মধ্যপন্থী দল বলছে, সেটা আমরা বিএনপির সাথেই দেখতে চাই। তবে জোটে না গিয়ে যদি এনসিপি এককভাবে আপনার নির্বাচন করে, সেক্ষেত্রে এই যে যেটা বললেন যে 300 আসনে তার প্রার্থী দেওয়ার সক্ষমতা, এবং সেক্ষেত্রে ফলাফল কেমন হতে পারে? আমার মনে হয় যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে যদি তারা 300 আসনেই প্রার্থী দিতে চায়, তাহলে আমার মনে হয় না সেই সক্ষমতা এই মুহূর্তে তারা অর্জন করেছে, এবং যেন তেন টাইপের প্রার্থী বা যদি সেখানে এমন কাউকে দিয়ে দেওয়া হয় যার বিতর্ক আছে, সে ধরনের সেই কাজটা এনসিপি ঠিক হবে না। এবং শুধুমাত্র বড় দুটি দল যারা এই মুহূর্তে বিএনপি এবং জামাত, দেখুন জামাত ইসলামী 300 আসনের প্রার্থী দিতে কিন্তু হিমশিম খেতে হবে, বা অপরিচিত প্রার্থী দিতে হবে, কিন্তু তাদের সাংগঠনিক স্ট্রাকচার আছে, তারা হয়তো বা সেটা দিতে পারবে। আপনি 10-12 জন ছাড়া জামাতের কিন্তু দেখবেন যে আপনার মানুষ চিনছে না। তারা যদি এই সমস্যায় ভোগে, এনসিপি যদি 300 আসনের প্রার্থী দিতে চায় এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভুল করে, তাহলে দীর্ঘ মেয়াদী একটা কিন্তু মাসুল তাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে আমার যেটা সাজেশন হবে বা আমার অবজারভেশন, যে নির্দিষ্ট আসনের প্রার্থী দেওয়া, নির্দিষ্ট আসনকে টার্গেট করেই নির্বাচনে যাওয়া। কারণ আরেকটা জিনিস হচ্ছে, আপনি 300 আসনে যখন নির্বাচনে যাবেন, আপনার রিসোর্সেস আছে কিনা, আপনার সেই সাংগঠনিক ভিত্তি আছে কিনা যে আপনি সারা দেশে কেন্দ্রীয় নেতারা প্রচার প্রচারণা করতে পারবে কিনা, বা আপনার সেই জনশক্তি আছে কিনা যে প্রত্যেক আসনে আপনার প্রার্থীর সঙ্গে প্রচারণায় লিপ্ত হবে। আরো একটা জিনিস, যে আপনার 300 আসনে আপনার দলের প্রার্থীতার চাহিদা তৈরি হয়েছে কিনা, সেটাও কিন্তু একটা বিষয় যে আপনি কোন আসনে যাচ্ছেন। বাট যেটাকে আমি পজিটিভলি দেখি যে তারা যেটা ঘোষণা দিয়েছে এটা খুবই পজিটিভ। এবং এখন দেখলাম আমরা যে বিএনপির প্রার্থীতে ঘোষণা করার পরে জামাত আবার গত পরশুদিন তারা বলছে আমরা তো আগে ঘোষণা করেছি তারা। সো এটা একটা নির্বাচনের যে আবহ তৈরি করার কথা আমরা বলছি, সম্ভবত তাতে এই জিগস পাজেলের লাস্ট পাজেলটা এনসিপি যদি আপনার প্রার্থীতে ঘোষণা করে, তখন এটা একটা পূর্ণাঙ্গ রূপ নেবে। আরেকটা বিষয় হচ্ছে গণভোট ইস্যু, অর্থাৎ গণভোট নিয়ে কিন্তু আপনার ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশনও পৌঁছাইতে পারেনি। সবশেষ সরকার যে বৈঠক হয়েছে উপদেষ্টা পরিষদে, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, যে এই 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে না পারে, তাহলে সরকার এ বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। অর্থাৎ গণভোট কি নির্বাচনের আগে হবে বা নির্বাচনের পরে ভোটের সাথে হবে? আজকে সকালেও কিন্তু জামায়াতের আমির সিলেটে এক অনুষ্ঠানে বলেছেন, জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট আগে দিতে হবে। অন্যদিকে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের দিন গণভোট, এবং এক্ষেত্রে সরকার 1 সপ্তাহ সময় দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই 1 সপ্তাহের মধ্যে হয়তো বা রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতায় কি পৌঁছাতে পারবে, বা কি হতে পারে? আমার মনে হয় যে সরকার পুরো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছে। কিরকম, আপনি সংসদে দাঁড়িয়ে সবার সামনে এটা স্বাক্ষর করলো সব দল,
এরপরে আপনি বললেন যে কমিশনের সময় বাড়ালেন এবং বললেন যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলবে, এবং যতদূর আমরা জানি বাস্তবায়ন প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে আমাদের বিএনপি সোর্স বা মিডিয়া সোর্স থেকে যে সেখানে যে নোট অফ ডিসেন্ট সেটা থাকবে এবং বাধ্যবাধকতাটা থাকবে না, কিন্তু 2 বছরের কথা বলা থাকবে। এই দুটোই মেজর ইস্যু এখন। কিন্তু আমরা দেখলাম যে আলোচনা হলো একটা, আপনি পরে ঘোষণা দিলেন যে না 270 দিন অটোমেটিক্যালি ট্রিগার করবে যদি কোনো দল এটা বাস্তবায়ন না করে। একই সাথে আপনি নোট অফ ডিসেন্টটা রাখলেন না। তাহলে একদিকে আপনার সংসদের যে স্বাধীনতা এবং সংসদের যে এক্সপেকটেশন ফ্রম দি পিপল সেটাকে আপনি ডিমিনিশ করছেন বা সেটাকে অ্যাকসেপ্ট করলেন না। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে অটো ট্রিগার করবে কোনো আইন। আইয়ুব খানের আমল তাহলে হয়ে গেলেন, স্বৈরতন্ত্রের দিকে চলে গেলেন আপনি। আর দ্বিতীয় হচ্ছে একটা পার্টি তারা কিভাবে সংস্কারটা বাস্তবায়ন করবে এটা তাদের নিজস্ব পন্থা থাকবে, এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা পার্টির সেই স্বাধীনতা ভোগ করার অধিকার রয়েছে। একই সাথে পার্টিকুলারলি বিএনপির দিকে তো আঙ্গুলটা যাচ্ছে এখানে। একই সাথে বিএনপি কিন্তু বলেছে যে আমরা আমাদের ম্যানিফেস্টোতে আমাদের যে 44টা 47টা 46টা যেটা আমরা বলি তাদের দৃষ্টিতে যেটা বাস্তবায়ন যেভাবে করতে চায় ম্যানিফেস্টোতে তারা এটা দেবে, এবং তার ভিত্তিতে জনগণ যদি তাদেরকে বিজয়ী করে তাহলে তারা সেটা সংশোধন করবে। আরও একটা জিনিস আপনাকে বলি যে প্রোপাগান্ডার দিক থেকে যেটা হচ্ছে, এক ধরনের ন্যারেটিভ ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি সংস্কারপন্থী নয়, এবং এটি ভুল এজন্য যে আপনি নোট অফ ডিসেন্ট দেওয়া মানেই আপনি কিন্তু কোনো জিনিসকে অস্বীকার করছেন না। আপনি বলছেন যে আমি আমার মতো করে করব, কিন্তু এই কাজটা আমি করব, কিন্তু এই কাজটা আমি করব সেটাকে প্রমোট করা হচ্ছে না, করা হচ্ছে যে করতেই চাচ্ছে না বিএনপি। যেমন কয়েকটা, যেমন সংবিধান আপনার এই পিএসসি অথবা ন্যায়পাল অথবা আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এগুলোতে কিন্তু সংখ্যা নিয়ে কথা। আপনি সরকারি দলকে বলছেন যে আপনি 2 জন আর বিরোধী দল থেকে 3 জন, তা আপনি কি এটাকে ফাংশনাল করতে পারবেন? আর্টিকেল 70 নিয়ে কথা হচ্ছে। আর্টিকেল 70 আমিও ব্যক্তিগতভাবে এটা সংস্কার চাই, কিন্তু বিএনপি যে মেজর জায়গাগুলোতে বলছে যে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, সেই জায়গায় যদি আপনি অবস্থান নেন তাহলে তো দেশে আনস্টেবল একটা সিস্টেম তৈরি হবে, গভর্নমেন্ট তৈরি হবে। আরও একটা জিনিস আমি বলি, আমি রেসপেক্ট রেখেই বলছি, পার্টিকুলার যারা আগামী সংসদে আসবে তাদের প্রতি সম্মান রেখেই বলছি। এখানে তো ডিসিশন বা এমপি কেনাবেচার ইতিহাস বাংলাদেশে আছে। তো 70 যখন আপনি ট্রিগার করবেন তখন তো একটা দেশে ওই একটা অস্থিতিশীল গভর্নমেন্ট নেওয়ার মতো ক্ষমতা কি বাংলাদেশের গণতন্ত্রের আছে, অর্থনীতি বা সমাজের আছে? তো এগুলো ভ্যালিড আর্গুমেন্টগুলোকে সামনে না এনে আপনি বিএনপির বিপক্ষে একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। এটা যখন হলো তাহলে দেখেন সরকার আবার এটা ঘোষণা একা একা করে দিল কারো কথা না শুনে। পরে আবার তারাই সংবাদ সম্মেলন করে বললো যে আপনাদের 7 দিন সময় দিলাম। জামাত আবার ওখানে গিয়ে বললো যে আমরা আলোচনা করতে প্রস্তুত, রেফারির ভূমিকায় আছে। তো সবকিছু মিলে দেখেন একটা তালগোল পাকানোর অবস্থা, এবং আমার মনে হয় যে এই 7 দিন এটা একটা আইওয়াশ, এবং আসলে কোনো সমাধান সম্ভব না। সরকারকে উদ্যোগ নিতে হবে। আপনি একটা খবর আমরা জানি না আপনি আলোচনা করবেন কিনা, এটা সেটা সংযোগ আমি দেখি এই তালগোল পাকানোর সঙ্গে। আমরা ধারণা করছিলাম যখন আরপিওটা কদিন থেকে কথা হচ্ছিল যে ঐক্য যারা জোটবদ্ধ হবে তারা জোটের যে কোনো দলের প্রতীক বা প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবে, এটা আমরা আশা করেছিলাম। গতকালকেও টকশোতে আমরা এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু এখন গতকালকে যেটা জারি করে ফেলছে এবং সেখানে বলা হয়েছে জোটে হলেও কিন্তু প্রতীক ওই দলের ওইটাতে থাকতে হবে। কেন এই জিনিসটা নির্বাচন কমিশন এইখানের সাথে আমি জুলাই সনদের বাস্তবায়নের একটু যোগসূত্র খুঁজতে কিন্তু চাইবো, যে ওখানে একটা তালগোল পাকানো। আবার এই প্রতীকের নামে আমাদের রাজনৈতিক ইতিহাসে সবসময় আপনি 56 বলেন, আপনি 2001 বলেন, 18 বলেন, সবসময় এই জামাতও বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করে, ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। সবকিছু মিলে আমাদের রাজনীতির ইতিহাসের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। আরেকটা হচ্ছে যে কেন ছোট দলগুলো বলছিল যে বিএনপির প্রতীকে নির্বাচন। আপনি যদি দুটো প্রতীক এই মুহূর্তে সামনে রাখেন, ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ডিফারেন্স আছে। এখন ধরেন নুরুল হক নুররা রাস্তায় মার খাচ্ছে, সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল, কিন্তু ওদের মার্কাটা ট্রাক। আপনি আমি জানি যে ট্রাক মার্কা, কিন্তু এটা কি সাধারণ মানুষ জানে? তাহলে যখন ধানের শীষের এগেনস্টে দাঁড়িপাল্লা হবে, অটোমেটিক্যালি কিন্তু দাঁড়িপাল্লা একটু সাবস্টেন্সিয়ালি কম ভোটের সমীকরণে আসবে। কিন্তু যদি ট্রাক এবং দাঁড়িপাল্লা হয়ে যায় তখন কিন্তু এই একটা ব্র্যান্ডিং একটা সময় লাগে, দলগুলো নতুন। তাহলে আপনি যখন এটা করলেন, কি কারণে করলেন এই ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু যখন করলেন এটা, তাহলে যেসব ছোট ছোট দল, জামাত ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে, অক্টোবরের ভূমিকা, তাদের শাপলা চত্বরের মিটিং, এগুলো নিয়ে অনেক কথা আছে, বাট আমি জামাতের যে অবদান সেটাকে আন্ডারমাইন করছি না। কিন্তু এই যে আজকে নুরুল হক নূর বা সাইফুল হক অথবা মাহমুদুর রহমান মান্না অথবা জুনায়েদ সাকিব, তারা তো এই
আন্দোলনের মাঠে জনমত তৈরি করা থেকে শুরু করে নির্যাতিত হয়েছে। তো এই যে দলগুলোকে যে টেনে তোলার একটা প্রক্রিয়া ছিল, বা তারেক রহমান সাহেব যেটা বলছে যে জাতীয় সরকারের একটা অবয়ব তৈরি করা তার সরকার পরিচালনার ক্ষেত্রে, বা জাতীয় সরকার উনি করতে চান, তখন এই দলগুলোকে কিন্তু আপনি আর সেই সুযোগটা দিলেন না। এখন আবার একটা জিনিস বলি, যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিল কে? জামাত ইসলামী। আবার গণভোটের বিষয়ে যখন আপনি কথা বলছেন, যে গণভোটটা আমি রেসপেক্ট রেখেই বলছি শফিকুর রহমান সাহেবের প্রতি, যে গণভোটের ক্ষেত্রে তাদের দাবি হচ্ছে আগে করা। এবং নির্বাচনের সাথে গণভোটের কি সম্পর্ক, কেন নির্বাচন অবৈধ হবে, এটা স্টেটমেন্ট ছাড়া আমরা কিন্তু কোনো ধরনের সাংবিধানিক বা আইনি ব্যাখ্যা দেখি না। এমনও একটা, যদি ঠিক আইন মতোই আপনি যান, গণভোট আগে করে আপনি যেটা চাচ্ছেন বেসিক্যালি, যে এটাকে এই সংস্কারগুলোকে বাধ্য করা, যেন আপনি আর পরে না। অর্থাৎ জামাতের আমির কিন্তু আজকেও বলছেন যে জাতীয় নির্বাচনের বৈধতা দিতে গণভোট আগে। সেটাই বলছি যে আপনি ব্যাখ্যা দিচ্ছেন না। আমি তো মনে করি যে যদি বিএনপিকে ট্রাস্ট করি আমরা, আগের বিএনপি না ভাবি, বা বিএনপির অতীতের ইতিহাসও সবসময় প্রো পিপল ছিল, জামাতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের অপরাধে অভিযোগ আছে, আওয়ামী লীগের এগেইনস্টে এখন 1400 মানুষ হত্যার অভিযোগ আছে, বিএনপির বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। আপনি 96 নিয়ে কথা বলতে পারেন, 2007-এর ইস্যু নিয়ে কথা বলতে পারেন, কিন্তু এরকম ম্যাসিভ মেজর যে অভিযোগ দুটি দলের বিরুদ্ধে, সেটা তো বিএনপির বিরুদ্ধে নেই। তো তারা বলছে, স্বাক্ষর করে বলছে আমরা বাস্তবায়ন করব। তারা এরপরে গণভোটে রাজি হয়েছে। এরপরে তাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্প্রতি মিডিয়াতে ইন্টারভিউতে বলেছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এবং পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সো আপনি তাকে ট্রাস্ট না করে একটা ন্যারেটিভ ডেভেলপ করার চেষ্টা করছেন। আমি আরপিওর সংশোধনের এই ঘটনাটাকে, এই গণভোটের যে জামাত আবেদন করেছে, আরপিও সংশোধন ওখানে থেমে গেল, বিএনপিও কিন্তু চিঠি দিয়েছে, সেটা কগনিজেন্সে নেওয়া হয়নি। আবার গণভোট নিয়ে কথা হচ্ছে, সেটা একটা প্রবলেম তৈরি করছে। আপনি যে মোড়কে আবার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রস্তাব করেছে, সেটাও কিন্তু মূল যে দল তার বিপক্ষে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকারকে তো এটা বুঝতে হবে যে কোন দলের সাথে তাদের সম্পর্কের মানদণ্ড কেমন হবে, বা কোন দল তাদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব পাওয়া দরকার। এখন যদি দেখা যায় যে প্রধান দলটি, যারা মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, 15 বছর ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রিকোয়েস্টগুলোকে ইগনোর করে, তাদের যে গুডউইল সেটাকে গুরুত্ব না দিয়ে অন্য দলের ইস্যুগুলোকে বিএনপির পক্ষ থেকেও কিন্তু আপনার বলা হয়েছে, গতকাল মির্জা আব্বাস বলেছে যে দুটি দলের উপর নির্ভর করে সরকার টিকে আছে। যদি সেটা হয় তাহলে কিন্তু খুবই দুঃখজনক, এবং তখনই ওই সরকারের ঘাড়ে কিন্তু এটা যাবে যে নির্বাচন আপনি করতে চান কিনা, নির্বাচনের আশঙ্কা কেন তৈরি করছে। এই দুটো আমি প্রতীকের এই ঘটনাটা শুধু প্রতীকের সীমাবদ্ধ নয়, কিন্তু ভেরি সিম্বলিক। এটার সাথে একটা জোটের সম্পর্ক, শুধু বিএনপির সম্পর্ক না, আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা সম্পর্ক। কোনো মানে যুক্তি নেই এই সময় এটা এই যে বাধ্যতামূলক করা যে আপনার মূল দলের প্রতীক অন্য দলের প্রতীকে নির্বাচন করা যাবে না, আপনাকে আপনার দলের নির্বাচন। সাইফুল হক কিন্তু গতকাল বলেছেন, নির্বাচন কমিশনে উনি গিয়েছিলেন, উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই আরপিও যে সংশোধন, এটা অগ্রহণযোগ্য। এক্ষেত্রে কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার ছিল কমিশন? নট অনলি হিয়ার, আপনি পুরো প্রক্রিয়াটা দেখেন, এক ধরনের ঘাড়ে ধরে করার একটা প্রবণতা আছে, কিন্তু আপনি তো এটা করতে পারেন না। আপনি অনেক কিছু করতে পারেন, 2 বছরের বাধ্যবাধকতা আনলেন, গণভোট করলেন, কিন্তু দেখুন, আমার যদি ওই জুলাই সনদ বাস্তবায়নের ইচ্ছা না থাকে, আপনি কিন্তু কোনো না কোনো পথে আমি সেটা নাও করতে পারি। বরং জেন্টলম্যান এগ্রিমেন্টটা ইম্পর্টেন্ট। বারবার 90-এর উদাহরণ দেওয়া হচ্ছে, 90-এর বাস্তবতা আর 2024-25-এর বাস্তবতা ভিন্ন। এই বাস্তবতাকে তুলনা করা ঠিক না। রাজনৈতিক পরিবেশ পাল্টিয়েছে, মানুষের এক্সপেকটেশন ডিফারেন্ট হয়েছে। সেই জন্য এই যে জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা, সে কিন্তু জারি থাকলেও, আমি বারবার আরপিওটা আনছি এই কারণে, কারণ আমি এখানে একটা কোনো কিছু খুঁজছি, সেজন্যই বারবার আমি বলছি। এবং জুলাই সনদে একটা তালগোল পাকানো, আবার আরপিও নিয়ে একটা সমস্যা তৈরি করা। দেখেন, আপনি যখনই দলগুলোর নির্বাচনের পথে হাঁটতে চাচ্ছে, সরকারই এক ধরনের অবস্টিকেল ক্রিয়েট করার চেষ্টা করছে। আমি নির্বাচন কমিশনকে সরকারের এই মুহূর্তে ভিতরেই রাখতে চাই যে তাদের উচিত ছিল একটা প্রজ্ঞাবান সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আপনি দলগুলো হাঁটতে চাচ্ছে নির্বাচনের দিকে। সাইফুল হক বলছে যে আমি নির্বাচন করতে চাই, প্রতীক জারি হোক বা আর আলাপ আলোচনা করা দরকার। আপনি সেটা না করে আপনার মতো করে একটা ফাইনাল ডিসিশন দিচ্ছেন। জুলাই সনদের ক্ষেত্রে আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেন, কিন্তু আপনার মতো সিদ্ধান্ত দিচ্ছেন। আপনাকে তো এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য সরকারে বসানো হয়নি, বা আপনি দেশকে উদ্ধার করে ফেলবেন 1.5 বছর, সেটার জন্য তো সরকারে আপনাকে বসানো হয়নি। এই সিদ্ধান্তগুলো কিন্তু একটা সন্দেহের সৃষ্টি করছে। মনে হচ্ছে কোনো প্রেসক্রাইব বা কোনো পক্ষকে বায়াসনেস থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যেটা মোটেও কাম্য নয়, এবং যেটা একসময় সরকারকে দায়িত্ব নিতে হবে।
তাহলে এই যে গণভোট ইস্যু নিয়ে যে সময়টা আমি আবার আপনার রিপিট করছি, যে সময়টা দিল, আপনি কি মনে করছেন শেষ মুহূর্তে একটা সমঝোতা হবে বা রাজনীতির মাঠে কোনো সমঝোতার সমীকরণ আলাপ আলোচনার মাধ্যমে কি হবে, না এটা দূরত্বই সৃষ্টি হবে? এবং সেক্ষেত্রে সরকার যদি ধরেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত পৌঁছাইতে পারলো না, সেক্ষেত্রে সরকার একটা ডিসিশন দিলে সেটাও কি সব দলগুলো না, মানবে? আমি এটা খুব খোলামেলা বলি এই জায়গাতে। আমার মনে হতে পারে যে কোনো দলের প্রতি বায়াসনেস থেকে কথাটা বলছি, বাট আমাকে যারা দেখছে, ইনক্লুডিং আপনি, যারা আমার ক্যামেরাতে, যারা আপনার এই অডিয়েন্স যারা আছে, সবাই, এই বাংলাদেশ 2 মাসে বা 3 মাসের মধ্যে আর্গুয়েবলি দুটো নির্বাচন করার সক্ষমতা রাখে। এক। দুই হচ্ছে যে আমি বলছি যে আমি গণভোট মেনে নিচ্ছি, বিএনপির কথা বলছি, গণভোট আমি মেনে নিচ্ছি এবং ভোটের দিন হলে আমার আপত্তি নেই। আপনারা আমার কাছ থেকে এক ধরনের কনফার্মেশন চান, সেটা আমি দিতে চাই। তো বিএনপি যতই ছাড় দিচ্ছে আপনাকে চেপে ধরছেন, এবং একটা ইস্যুকে ছাড় দিলে আপনি আরেকটা ইস্যুকে সামনে আনছেন। কেন? দুটো কারণ হতে পারে। আপনি মনে করতে পারেন যে দুটো দলকে নিয়ে আপনি ক্ষমতায় আছেন এবং আপনি এই ক্ষমতাটা প্রলং করতে চান কোনো প্রজেক্টের অংশ হিসেবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি আসলে তালগোল পাকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে চান যে নির্বাচন বহুদিন দেরি হোক, বিএনপি যত কথা বলে তাকে আরো চেপে ধরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সবচেয়ে জোরে বোধহয় কথা বলেছিল বিএনপি ডিসেম্বর নির্বাচন নিয়ে। তারেক রহমান সাহেব একটা দৃষ্টান্ত সৃষ্টি করলেন, ওই অবস্থায় উনি মিটিংয়ে বসলেন, ভদ্রতা দেখালেন এবং ফেব্রুয়ারি মেনেও নিলেন। কিন্তু তার পরবর্তীতে যত সিদ্ধান্ত হচ্ছে, আমার ধারণা তারেক রহমান এবং বিএনপি সবাই ধাক্কা খাচ্ছে একটা, যে এটা তো উনি নিজেই পরশুদিন একটা বক্তব্যে বলেছেন যে এমন তো হওয়ার কথা ছিল না। এটি কিন্তু এই মুহূর্তে আর্গুয়েবলি বিএনপি আমাদের সবার আশা ভরসার একটা জায়গা, এই অর্থে যে একটা মধ্যবর্তী একটা মডারেট দল হিসেবে বিএনপির যে অবস্থান, সেটি আমার ধারণা ম্যাক্সিমাম মানুষের অবস্থান। যে সমাজের বা রাষ্ট্রীয় যে ট্রান্সফরমেশন আমরা এক্সপেক্ট করেছিলাম 5ই আগস্টের পরে, সেটাই কিন্তু অন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসে আমরা তরুণীর লাঞ্ছনা নিশ্চয়ই চাইনি, ওড়না না পড়লে কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা নিশ্চয়ই আমরা চাইনি। আপনি মাজার ভাঙবেন, এটা নিশ্চয়ই আমরা চাইনি। আপনি কখনো স্কাল্পচার ভেঙে ফেলবেন, মূর্তি ভেঙে ফেলবেন, এটা তো আমরা চাইনি। সো যে ট্রান্সফরমেশনটার যে আশা ভরসা, সেটা কিন্তু বিএনপির উপরে আমরা ডিপেন্ড করছি। এবং অনেক অর্থে তারেক রহমানকে আমরা বারবার যেটা বলছি, এখন তাকে দেশনায়কোচিত ব্যবহার করতে হবে বিএনপির বাইরে গিয়ে, সেটি উনি অনেকখানি করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো ফর্মে তার যে ভালো মানসিকতা বা তার দলের যে পজিটিভ জেস্চার, তাকে তো গুরুত্ব দেওয়া হচ্ছেই না, বরং এটা চাপ দিয়ে ধরার বা তাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া চলছে। এটা কিন্তু খুব বুমেরাং হবে সরকারের জন্য এবং পার্টিকুলারলি দেশের জন্য। যদি এটা জারি থাকে, আপনি একটা ছাড় দিলে আরেকটা করবেন, সেটা কখনোই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। তেমনি আপনার এই গণভোটের ইস্যুটা, আপনাকে বলছি আমি যে আমি গণভোট রাজি, গণভোট একই দিনে হোক। আপনি বলছেন যে গণভোটটা আগে হতে হবে, এটার উদ্দেশ্যটা কি? আপনি এত বড় একটা কর্মযজ্ঞ কি আয়োজন করা সম্ভব? আর একটা কথা বলা হচ্ছে কোনো কোনো দল থেকে যে গণভোট হলে মানুষ বুঝে শুনে ভোট দিবে আর ভোটের দিনে হলে দিবে না। বাংলাদেশের ঢাকা শহরের শিক্ষার্থীদের যদি আমি বলি, তাহলে এই যে 45টা 48টা সমস্যা, 48টার কথা তো বলো, 84টা টোটাল হয়েছে, আর ভোট হওয়ার কথা 44টা, 44টাতে, এই 44টা পড়ে এটা ভোট দিবে, সেটা যে কোনো সময় হোক, এটা কি কোনো কেউ গ্রহণ করবে? এটা বাংলাদেশের মানুষের ওই রাজনৈতিক সচেতনতা আছে? ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজিনদেরকে এম্পাওয়ারমেন্টের জন্য লাস্ট এই গণভোটের আয়োজন করা হয়েছিল। প্রথমটা হয়নি বিকজ প্রশ্নটা ঠিক আছে, মানুষ বুঝতেই পারেনি কি হয়েছে। সেখানে আপনি 44টা প্রশ্ন দিচ্ছেন একটা গণভোটে, এটা রিডিকুলাস টাইপের গণভোট। বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল টুলসে পরিণত হয়েছে যে কে কার দিকে নিতে পারে। আমি জামাত যদি এটাতে জিততে পারে, যে গণভোট আগে হয়েছে, তারা মনে করবে যে আমি একটা মোমেন্টাম নিয়ে জাতীয় নির্বাচনে যাবো, আমরা গণভোট করতে পেরেছি আগে। আর বিএনপির অবস্থানটা তারা জানে যে একটা নির্বাচন হলে সম্ভাব্য তারাই ক্ষমতা যাবে, তারা ছাড় দিচ্ছে এবং তারাও রাজি হচ্ছে যে গণভোটটা নির্বাচনের দিকে হোক। এখন কথা হচ্ছে গণভোট হওয়াটা দরকার, আমি রাজি হয়েছে, কিন্তু আপনি গণভোটটা আগে করতে চাচ্ছেন কেন? বরং সেটা নিয়ে তো প্রশ্ন তোলা যায় যে এখানে অন্য কোনো মতলব আছে কিনা। কারণ আমি তো রাজি গণভোট, বিএনপির কথা আমি বলছি যে বিএনপি তো রাজি গণভোট করার জন্য। সো আমরা যদি একটু বিশ্লেষণের দিকে যাই, খুব নির্মোহভাবে দেখি, আমি দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করবো, এই প্রশ্নটা তাদের কাছেও রাখতে চাই, কোনো দল মতের বাইরে গিয়ে, যে বাংলাদেশ কি 3 মাসের মধ্যে দুটো বড় নির্বাচন করার সক্ষমতা রাখে কিনা, অর্থনৈতিক, সামাজিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতায়। দ্বিতীয় হচ্ছে যে একটা গণভোট দরকার এবং সেটা সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেটি নিয়ে একটা নির্দিষ্ট সময় হতে হবে, সেটি নিয়ে বা কেন এই আন্দোলন বা এই হুমকি ধামকি, সেটিও কাম্য কিনা। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে ঘনভোটকে সামনে আনার নামে বর্তমান যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, আমাদের আনএমপ্লয়মেন্ট, ইকোনমি, আপনি এটা পড়লেন ওদের রিপোর্ট, আমি দেখলাম যে
এফডিআই বৈদেশিক বিনিয়োগ কমে গেছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে, দারিদ্রতার হার বাড়ছে, ইতিহাসে আমাদের সর্বনিম্ন জিডিপি 3.92 প্রজেকশনের কথা বলছে। পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে নির্বাচন সরকার না হলে, নির্বাচিত সরকার না হলে তারা কিছু হবে না। সেই প্রশ্নটা আপনার অডিয়েন্সের কাছে আমি রাখছি, যে এই যে 3টি পয়েন্ট আমি বললাম, এবং লাস্ট যে পয়েন্টটি, যে বাংলাদেশ বর্তমানে যে আর্থসামাজিক অবস্থা, পার্টিকুলারলি ইকোনমি, সেটাকে একটা দীর্ঘ নির্বাচনের পথে যাবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন সবচেয়ে বড় সমাধান, এবং গণভোটের চাইতেও জাতীয় নির্বাচন যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিও আমি আপনার যারা অডিয়েন্স দেখছেন তাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। তবে শেষ পর্যন্ত কি সমঝোতা পৌঁছানো সম্ভব হবে কিনা? আমার মনে হয় যে সরকারকে একটু ওয়ান আইড ম্যানের বিহেভিয়ারটা থেকে বের হতে হবে, যে বুঝতে হবে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোন দলটি দেশকে সবচেয়ে রেসপেক্ট করা উচিত, এবং একই সাথে এদেশের রাজনৈতিক বাস্তবতায়, অর্থনৈতিক বাস্তবতায় নির্বাচন দরকার, এবং সেক্ষেত্রে কোনো ধরনের ইস্যু তৈরি না করে নির্বাচনের পথে হাঁটা। এবং কেন যেন যেটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি, অথবা কোনো দুটি দল কে গভর্নমেন্ট কোনো না কোনো ফর্মে তাদেরটাকে গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্ব দেওয়াটা ঠিক কিনা, এবং সেই গুরুত্ব দেওয়া দিয়ে থাকে, বা যেটা আমরা দেখছি বা বলছি গুরুত্ব দিচ্ছে, সেটা যদি হয়ে থাকে, সেখান থেকে প্রথম আসলে সরকারকে বেরোতে হবে, আর না হলে এটা সমস্যার সমাধান করা যাবে না। এবং যেটা আমি একটু আগে বললাম, যে আপনি খুবই দুঃখজনক যখন আপনি খুবই ভালনারেবল ওয়েতে বলছেন, অসহায়ভাবে বলছেন যে আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি করবো, আসিফ নজরুল স্যার যেটা বললেন, এটা কাম্য নয়। আপনি সরকার আপনার হাতে, দেশ আপনার হাতে, পুরো আমলাতন্ত্র, পুলিশ, মেশিনারি, পুরো সিস্টেম আপনার কাছে, আপনি বলছেন যে আমরা অসহায়। এবং গত 6 মাস ধরে কিন্তু আপনার ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনাও করলো, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না। সিদ্ধান্ত তো পরের কথা, যেটা জুলাই সনদ একটা করলো, কিন্তু আপনি বাস্তবায়ন প্রক্রিয়ায় 7 মাসের আলোচনাকে বন্ডল করে দিয়েছেন, পণ্ড হয়ে গেছে আপনি যে প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করতে বলেছেন। এখন সরকারের উচিত হবে যে একটা সঠিক সরকারের জায়গায় থাকা, কোনো দলের মতামত বা কোনো দলের দাবিকে গুরুত্ব না দেওয়া, বরং সরকার হিসেবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, নির্বাচনের দিকে যাওয়া দরকার। এবং সেই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণভোট যদি অবস্টিকেল হয়, তাহলে নির্বাচনের দিনেই গণভোট হওয়া উচিত। যদি প্রতীকের ক্ষেত্রে কোনো যে ঘটনাটা ঘটলো আরপিওতে, যে প্রতীক হয়তোবা আশা করেছিল যে জোটবদ্ধ হলে জোটের মূল দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে, সেটি হলো না, সেগুলোকে প্রয়োজনে রিভিউ করা দরকার, নির্বাচনের দিকে যাওয়া দরকার। আপনি যে এখানে বারবার যে কথাটা আমি বলছি, আপনি যে কাউকে আজকে জিজ্ঞেস করেন যে এখন দেশে নির্বাচন এখন প্রয়োজন নাকি ফেব্রুয়ারিতে প্রয়োজন, মানুষ হয়তো বলবে নির্বাচন পারলে এই মাসেই করে ফেলা উচিত, নাহলে আমরা একটা পুরো অস্থিরতার মধ্যে আছি। ব্যবসায়ী যারা আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বলেন, আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের পরিবেশ বলেন, কূটনীতিরা বলেন, সব তো একটা স্থবির অবস্থায় আছে। এই অবস্থা থাকলে তো আপনার লং টার্ম আপনার রিসেশনের মধ্যে পড়বেন। আপনার যে অর্থনৈতিক অবনতি হচ্ছে, বা আমরা যেভাবে ঢুকছি অর্থনীতিতে, এটা তো আরো প্রলং হবে, আপনার রিকভারি টাইম লাগবে না। বিএনপি ক্ষমতা আসে যদি, তাকে জাদুর কাঠি নিয়ে আসবে যে একদিনই সব ঠিক করে ফেলবে, এটা লম্বা সময়ের প্রয়োজন। আপনি যত অনিশ্চয়তার দিকে নির্বাচনকে নিয়ে যাবেন বা দেশকে নিয়ে যাবেন, তত তো সাধারণ মানুষ ভোগাবে, অর্থনীতি ভোগাবে, আমাদের সমাজ ভোগাবে। আমি আশা করি যে এই জিনিসটা অনুধাবন করবে সরকার, এবং সঠিক সিদ্ধান্ত নেবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার ভূমিকা নিয়ে ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় সেটা নিশ্চিত করবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার গতকাল দেখেছেন জুলাই আন্দোলনের শহীদ যেই মুগ্ধ, তার ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগদান করেছেন গতকাল রাতে। বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতারা ছিলেন, এবং তারেক রহমান তাকে সাধুবাদ জানিয়েছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি প্রথমত যে এটা যে সিদ্ধান্ত উনি নিয়েছেন কোনো দলমতের বাইরে গিয়ে আমি সাধুবাদ জানাই যে তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে যে এটা বলা হচ্ছিল যে এই স্নিগ্ধ মুগ্ধ এরা এই আন্দোলনের দুই ভাই, একজন মারা গেছে, একজন বেঁচে আছে, কিন্তু দে বিকাম পোস্টার বয়। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে এনসিপি কি আন্দোলন করেছে কিনা, বা তারা ফুল ক্রেডিট নেওয়া, বা বিএনপি বা বিভিন্ন সময় বলছে যেটা ক্রেডিট কারো নয়। তারেক রহমান সাহেব বলছেন যে জুলাই আন্দোলনের যে ক্রেডিট সেটা জনগণের, সেটা বোধহয় একটু প্রমাণ হলো আর কি, যে এটা কোনো দলের নয়, বরং উনি সে এনসিপির সাথে কাজ করলেও এখন মনে করছে যে সঠিক রাজনৈতিক প্ল্যাটফর্ম বিএনপি, এবং বিএনপিতে যোগ দিয়েছে। এবং যেটা আপনি বলছেন নির্বাচনের কথা আমরা শুনছি, যদি সেরকম হয় আমি এটাকে সাধুবাদ জানাই। তবে একটা বিএনপির জন্য একটা পজিটিভ জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের একজন ফ্রন্টলাইন শহীদের ভাই এ দলে যোগ দিয়েছে। তার মানে হচ্ছে বিএনপির যে কর্মসূচি, বিএনপির যে আচরণ, বিএনপির যে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা বা 31 দফা, নিশ্চয়ই সে সবকিছু ইভ্যালুয়েট করেই সেই সিদ্ধান্তটা নিয়েছে। আমি এটাকে ওকে মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। শুভ সকাল।